শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি একটু বিশেষ তাৎপর্য বহন করে, কারণ আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। সঙ্গত কারণেই আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা দিয়েছি মুখোমুখি গভর্নর। আমরা আলোচনায় যাব। স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা, ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন এবং সম্ভবত গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো টেলিভিশনে আপনি ইন্টারভিউ দিলেন বা কথা বলছেন। প্রথমে আমরা যে আলোচনাটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, দীর্ঘদিন থেকে আমরা টক শোতে কিংবা রিপোর্টার হিসেবে যখন আপনার ইন্টারভিউ নিয়েছি, আর্থিক খাতের নানা অব্যবস্থাপনা, অনিয়ম, অসঙ্গতি এগুলো তুলে ধরেছি। আপনি সেগুলো নিয়ে নানা রকম পরামর্শ, ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দিয়েছেন। বর্তমান বাস্তবতায় আপনি টেবিলের ওপারে, এখন বিষয়টি কিভাবে দেখছেন সেটি দিয়ে যদি শুরু করেন। একটা জিনিস কি, জিনিসটা আমার কাছে পূর্ব পরিচিত, সমস্যাগুলো ইতিমধ্যেই চিহ্নিত এবং ম্যাগনিটিউডও সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আছে যে কোথায় এবং কাদের মাধ্যমে এটা সংগঠিত হয়েছে ইত্যাদি। এটা গণমাধ্যমের থ্রুতেই আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, এবং এই বিষয়ে আমরা অনেক কনস্ট্রাকটিভ সাজেশন সরকারকে, আগের পূর্ববর্তী সরকারকে দিয়েছিলাম আগে। যাই হোক, তখন এটাতে তেমন কর্ণপাত করা হয়নি এবং মোটামুটি বলা হতো যে আমরা অযাচিত উপদেশ দিচ্ছি ইত্যাদি। যাই হোক, এখন জিনিসটা হচ্ছে যে এখন টেবিলের অন্য পাশে আমাকে বসতে হচ্ছে এবং এই সমস্যা যেটা আরও বড় হয়েছে ইতিমধ্যে, সেই বৃহত্তর সমস্যাটাকে সমাধান দিকে নিয়ে যেতে হবে। জিনিসটা হচ্ছে যে লক্ষ কোটি টাকার অধিক সম্পদ ব্যাংকিং খাত থেকে নামে বেনামে সরিয়ে ফেলা হয়েছে জাস্ট 2-3টে ফ্যামিলি, বেশি না। এবং আরও যদি 4-5টা ফ্যামিলির কথা তাহলে হয়তো 2 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। তো এটা একটা বিশাল আমাদের একটা সমস্যার সৃষ্টি করছে এবং এগুলো একটু কনসেন্ট্রেটেড হচ্ছে কয়েকটা ব্যাংকের উপর, যেগুলো ব্যাংকগুলোকে তারা অধিগ্রহণও করেছিল, তাদের ম্যানেজমেন্ট, তাদের বোর্ড সব কিছুই তাদের হাতের কন্ট্রোলে ছিল এবং সব রকমের নীতি নিয়ম ভঙ্গ করে সেন্ট্রাল ব্যাংকের চোখের সামনে তাদেরকে তাদের ইমপ্লিসিট সহায়তাও হয়তো নিয়ে এই কাজগুলো তারা করে ফেলেছে। এখন আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এই ব্যাংকগুলোর বোর্ডগুলোকে আমরা চেঞ্জ করেছি, আমরা চেষ্টা করেছি ম্যানেজমেন্টকেও আংশিকভাবে পরিবর্তন করে যেখানে দরকার আছে সেখানে প্রয়োজনীয় চেঞ্জগুলো করে এখানে একটা স্থিতি অবস্থা ফিরিয়ে আনা। স্থিতি অবস্থা বলতে আমরা মিন করছি যে ডিপোজিটের যে গ্রোথটা এবং উইথড্রয়ালের যে গ্রোথটা, যে পরিমাণ টাকা প্রত্যেকদিন নেওয়া হচ্ছে ব্যাংক থেকে তুলে, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসা এবং আমরা চাইব যে ডিপোজিটটা যেন উইথড্রয়ালের চাইতে বেশি হয়, তাহলে একটা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের দিক থেকে ব্যাংকটা একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে। এখনও আমি বলবো যে আমরা সেই অবস্থায় যাইনি, তবে এটাও সত্যি কথা যে ব্যাপকভাবে যে উইথড্রয়াল হচ্ছে তাও নয়। জনগণ হয়তো আমাদের কথা শুনছেন, ব্যাংক কর্তৃপক্ষের কথাটাও শুনছেন, কিছুটা আস্থা রাখছেন, কিছুটা হয়তো বাধ্য হয়েই টাকাটা রাখছেন। যেটাই হোক না কেন, আমি মনে করি যে এই স্ট্র্যাটেজিটা, এটাকে আমরা ইংলিশে বলি মাডল থ্রু, অর্থাৎ অনেকটা ঘোলা পানিতে দিয়ে সাঁতার কাটার মতো। দেখতে পাচ্ছি না কিন্তু আমি কিন্তু যাচ্ছি সঠিক দিকেই। আচ্ছা, তো স্বচ্ছতা হয়তো এখানে নাই সেইভাবে। আমার টাকা আজকে চাইলেই আমি 50 কোটি বা 500 কোটি তুলতে পারবো না, কিন্তু আমি চাইলে হয়তো 2 লাখ টাকা 3 লাখ টাকা করে তুলতে পারবো। তো আমাদের এটা হবে যে একটু সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। টাকা সবাই ইনশাল্লাহ ফেরত পাবেন। এই ব্যাংকগুলোকে আমরা শক্তিশালী করব
এবং আমি সেই জায়গাতে খুব আসছিলাম। দীর্ঘমেয়াদী করব না, অল্প সময়ের মধ্যেই করব, জি। এবং তারপরে আর কোনো সমস্যা হবে না। জি, এই যেই কথাটি আপনি বলছিলেন এই ব্যাংকগুলোকে আপনি বলছেন 10-12টা ব্যাংক সম্ভবত যেটা ইনসলভেন্ট আছে, এখন তাদেরকে যেই আপনার আস্থাটা ফিরিয়ে আনা ডিপোজিটরদের বিশেষ করে ওই এক্সপেকটেশন অ্যাচিভ করার ক্ষেত্রে কি কি ভূমিকা বা কি কি ইনিশিয়েটিভ আপনি নেবেন বলে মনে করেন বা এরই মধ্যে নিয়েছেন? এখানে আমরা যেটা করেছি, প্রথম তো বোর্ড চেঞ্জ করে দিয়েছি আমরা। অর্থাৎ বোর্ড চেঞ্জ করার লক্ষ্যটা কি, ব্যাংকটার নীতি নির্ধারণী যারা আছেন, যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন, তারা যেন আর এই ব্যাংকে তাদের প্রভাব খাটাতে না পারেন, সেই কাজটা হয়ে গেছে। এখন বোর্ড, আমি বলেছি বোর্ডগুলোকে প্রত্যেকের সাথে আমরা 2বার করে অলরেডি মিটিং হয়ে গেছে, তাদেরকে আমরা বলেছি যে আপনারা নির্মোহভাবে কাজ করবেন, ব্যাংকের স্বার্থে কাজ করবেন, সর্বাত্মক সহযোগিতা আমরা দেব কেন্দ্রীয় ব্যাংক থেকে, যাতে ব্যাংকের কোনো অসুবিধা না হয়। আমরা কি চাই, আমরা চাই যে এই ব্যাংকগুলো যেন আবার সঠিকভাবে দাঁড়াতে পারে। আমরা কি করব এখন, এখন আমরা এই ব্যাংকগুলোকে অডিটর পাঠাবো প্রত্যেকটা ব্যাংকে। এটা দেশি অডিটর এবং বিদেশি অডিটর দুটোকে মার্জ করে অনেক ফেব্রিকেটেড রিপোর্ট হয়, যাতে কোনো ধরনের 2 নম্বরই প্রশ্ন কোনো আছে। কিছু না হয়। সঠিকভাবে প্রত্যেকটা লোন এটাকে ইভ্যালুয়েট করা হবে। এই লোনটার কে নিয়েছে, সেটা কি এক্সিস্ট করে না এটা ভুয়া। যদি এক্সিস্ট করে তাহলে তাকে ডেকে এনে তার সাথে কথাবার্তা বলতে হবে, ডিজার্ভিং কিনা, আপনি কি দিতে পারবেন কিনা, না পারলে কি অবস্থা কেন হবে, ইত্যাদি ইত্যাদি। আর সে যদি ভুয়া হয় তাহলে তো আমরা বুঝবো যেটা কারা, সেখানে আমরা সেটাকে আলাদাভাবে হ্যান্ডেল করব। এখন এইভাবে আমরা অ্যাসেস করে দেখব যে আসলে অনাদায়ী কতখানি লায়াবিলিটি বা মানে অ্যাসেট আছে যেগুলো আসবে না। লায়াবিলিটি তো আছে, ডিপোজিটরদের টাকা, এটা ব্যাংকের লায়াবিলিটি। অ্যাসেটটা হচ্ছে যে টাকাটা আমরা লোন দিয়েছি, সেই লোনটা যদি ফেরত না আসে তাহলে তো আর ওই অ্যাসেট থাকলো না। কাজে অ্যাসেট লায়াবিলিটির মধ্যে একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, এবং সেটাই তো ক্রাইসিসটা সৃষ্টি করছে। কাজে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব অ্যাসেটগুলোকে কালেক্ট করার জন্য, যেগুলো কালেক্টেবল সেটা 2-3 ভাবে আমরা কালেক্ট করবো। যেমন কোনো ব্যাংকের মালিকরা বিদেশে চলে গেছেন এবং তারা যে পরিমাণ অর্থ নিয়ে গেছেন তারা ফিরবেন না, তাদের মালিকানাটা আমরা তো সরকার অধিগ্রহণ করবে, তো সেটা তখন অন্য একজন বিনিয়োগকারীর কাছে সেটা হস্তান্তর করবে। সেটা দেশীয় হতে পারে, বিদেশীয় হতে পারে। সেখান থেকে আমরা কিছু টাকা পাবো, সেটা আমরা ডিপোজিটরদের ফান্ডে দিয়ে দেব। আবার যারা চলে গেছেন বিদেশে অনেক টাকা নিয়ে, তাদের দেশে কিছু সম্পদ আছে, সেগুলোকেও ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে আইনগতভাবে, প্রক্রিয়াগতভাবে সেটাকে উদ্ধার করার চেষ্টা করবে ব্যাংক কর্তৃপক্ষ, এবং সেই উদ্ধারকৃত টাকাও আবার সেটা ডিপোজিটরদের অ্যাকাউন্টে চলে যাবে। আবার ব্যাংক কর্তৃপক্ষ এবং সরকার মিলে বিদেশি সরকারের সহায়তা চেষ্টা করবে, বিদেশ থেকেও যদি কিছু টাকা আমরা উদ্ধার করতে পারি। সেই টাকাটা যদি আনা হয়, সেটা হয়তো 2-3 বছর লাগুক, 5 বছর লাগলেও লাগুক, সেই টাকাটা আসলে সেই টাকাটাও এখানে যাবে। তো এইগুলো যাবে, তারপরেও কিন্তু আমরা হয়তো 100 টাকায় 40 টাকা হয়তো আমরা পাবো। আচ্ছা, বাকি টাকাটা কী হবে, বাকি টাকাটাকেও আমরা চেষ্টা করব সরকার থেকে এখানে দিতে হবে, ইনভেস্টমেন্ট হিসাবে দিতে হবে। আচ্ছা, আমরা চেষ্টা করব বিশ্বব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান, মানে এক্সিম ব্যাংকের মতো না, টাকা এনে আমরা এক্সিম ব্যাংকের মতো নয় না। এটা কোনো বাংলাদেশে এই ধরনের এত বড় আকারের ব্যাংক রিকভারি প্ল্যান তো আগে কোনোদিন হয়নি। রাইট, 1-2 ব্যাংক এদিক সেদিক হয়েছে, কিন্তু একসাথে এতগুলো ব্যাংক, যেটাকে আমরা সিস্টেমিক ক্রাইসিস বলি, সেটা তো বাংলাদেশে কোনোদিন হয়নি। ফাইন, আমরা সেটাকে মোকাবেলা করছি। আমরা আশা করব যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সরা আমাদের সহায়তা দেবেন, টেকনিক্যালি দিবেন, ফাইন্যান্সিয়ালি দিবেন। সরকার জনগণের সাথে আছে, যোগ্য বোর্ড বসানো হয়েছে, সবাই মিলে বাংলাদেশ ব্যাংকের সহায়তা দিয়ে আমরা এই ব্যাংকগুলোকে খাড়া করে ফেলবো ইনশাআল্লাহ। একটি বিষয় আপনি বোর্ডের কথা যেহেতু আসলো, বোর্ডের ব্যাপারে সবসময় বলা হয়ে থাকে বিভিন্ন সময় আইন পরিবর্তন হয়ে একই পরিবারের 2 জন 3 জন 4 জন সুবিধা মতো নেওয়া হয়েছে পরিবারের লোকজন। আমার এখানে প্রশ্নটি হচ্ছে, পরিবারের সদস্য সংখ্যা কি সমস্যা, নাকি মানে আমি বুঝতে চাই আপনার কাছে যেটি পরিবারের সদস্য সংখ্যা, ইফ দে আর এলিজিবল, ইফ দে আর মানে স্কিল্ড, তারা যদি ব্যাকগ্রাউন্ড ওইরকম হয়, সেই ক্ষেত্রে কি সেই জায়গায় কোনো থাকে কিনা, কিংবা তাদের মোটিভটা বোঝার বিষয়, এই বিষয়গুলো কি আসলে মানে
কনসিডারেশনে আনার সুযোগ আছে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, প্রথমত আইন তো হইতে হবে একটা নির্মোহভাবে। আইন তো জানে না যে আপনি ভালো লোক, আপনার উদ্দেশ্য মহৎ না আপনার উদ্দেশ্য হচ্ছে স্বার্থসিদ্ধি। আইন ছেড়ে জানবে না। আইন করার সময় তো আমার উদ্দেশ্য ঠিক থাকতে হবে। আইন করবে এমনভাবে যাতে উল্টো পাল্টা কাজ করার স্কোপটা সীমিত রাখা যায়। এখন যদি আপনি 3 জন 4 জন 5 জন একই পরিবার থেকে এসে বসে পড়ে বা লিঙ্কড মেম্বার্সরা একসাথে কাজ করে, তাহলে কিন্তু ডিপোজিটরের স্বার্থ রক্ষা করাটা কঠিন হয়ে যায়। সেই জন্য আমরা যেটা চেষ্টা করব যে এটাকে সীমিত রাখা, এদের ওই 12 বছর না করে সেটাকে কিছু কমিয়ে নিয়ে আসা, সেটাকে মানে বোর্ডের মেয়াদ, হ্যাঁ বোর্ড মেম্বারশিপের যাদের আয়ুষ্কালটাকে কমিয়ে নিয়ে আসা। তারপরে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টের সংখ্যা বাড়ানো, এবং ইন্ডিপেন্ডেন্টটা যেন ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ আমার ক্লাস ফ্রেন্ড, আমার চাচাতো ভাইকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে করলাম, সেটা নয়। প্যানেল অফ এক্সপার্ট থাকবে, প্যানেল অফ এক্সপার্ট থেকে ইউ ক্যান পিক এনিবডি, রাইট, যারা আনরিলেটেড টু ব্যাংকের পর্ষদের কারোর সাথে সম্পর্কিত নয়। এবং এর বাইরেও করা যাবে যদি খুব ভালো রেপুটেড কোনো ব্যক্তি থাকেন বাংলাদেশ ব্যাংকের কাছে, তারা বলতে পারেন যে আপনার প্যানেলে নাই কিন্তু এই ব্যক্তিকে আমরা চাই, এবং ব্যক্তি যথেষ্ট শক্তিশালী এবং মর্যাদা সম্পন্ন, অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেই ক্ষেত্রে তাদের সম্মতি দিবে। তো এইভাবেই আমরা এগুলোকে পুনর্গঠনের চেষ্টা করব। আমরা চাইব যত বেশি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে দিয়ে আমাদের কাজগুলো করিয়ে নেওয়া। ফাইন। আর আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের ব্যাংকগুলো এখনও প্রথম জেনারেশন, ফার্স্ট জেনারেশন ব্যাংক। মালিকরা মনে করেন যে এটা তাদের পৈতৃক সম্পত্তি, এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি, এবং এটা তারাই চালাবেন, তাদেরই অধিকার। এই যে মানসিকতা, এটা কিন্তু পশ্চিমা ব্যাংকগুলোতে নাই। ওখানে তো ব্যাংকগুলোর বয়স অনেক, 100 বছরের উপর, বা সেখানে মালিকানা চেঞ্জ হয়ে অনেক ডাইলিউটেড হয়ে গেছে। সেখানে শেয়ার হোল্ডাররাই মালিকানা, এবং শেয়ার হোল্ডাররা হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডার, নট দ্য স্পন্সর শেয়ার হোল্ডার বলে ওই কনসেপ্টই সেভাবে নাই। কাজেই বা থাকলে খুব দুর্বল, তাদের শেয়ার হয়তো 2%ও নাই। তো এই কারণে সেখানকার গভর্নেন্স নিয়ে কিন্তু এই ধরনের প্রশ্নটা ওঠে না। জি, আরেকটি বিষয় বলা হয়ে থাকে, যেহেতু আমরা 10-12টি ব্যাংকের কথা বলছি, অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ আওয়ার ইকোনমি, যে 60 ব্যাংকস, এটা বাংলাদেশের যে ইকোনমি তাতে করে কতটা আপনার যুক্তিসঙ্গত হতে পারে, এবং সেই জায়গাতে যেই মার্জার একুইজিশন বা কনসলিডেশন, সেই জায়গায় আপনার বক্তব্যটা একটু শুনব। আমরা তো অবশ্যই মনে করি যে বাংলাদেশে অনেক বেশি ব্যাংক আছে এবং অনেক বেশি ছোট ছোট ব্যাংক আছে, এবং এই ছোটো ব্যাংকগুলো আমাদের সেন্ট্রাল ব্যাংকের জন্য ম্যানেজ করাও ঝামেলা, অনেক লোকবল লাগে, এবং ছোট ব্যাংকগুলো চালানোর জন্য যে লোকবল লাগে সেটাও কিন্তু ব্যাংকের মালিক কর্তৃপক্ষ সেভাবে পায় না। কারণ অতগুলো ম্যানেজিং ডিরেক্টর, অতগুলো ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, এগুলো পাওয়া গুণগতভাবে, হ্যাঁ পাওয়া তো যাবেই, লোক তো আছে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স লেভেল, তাদের অভিজ্ঞতার এগুলো কিন্তু পাওয়া খুব কঠিন। এবং এই কারণে আমি মনে করি, এবং তার সাথে আছে গভর্নেন্সের ইস্যু। যারা মালিক হয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে এগুলোর মালিক হয়ে গেছেন। এখন এগুলোকে তারা কিভাবে চালাচ্ছেন এটা নিয়েও অনেক প্রশ্ন উঠছে, এবং স্বাভাবিকভাবেই উঠছে। তো এই জায়গাটাতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে যে কীভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, অন্যান্য অনেক দেশ, তাদের নাম্বার অফ ব্যাংকস কিন্তু 50-60 ছিল, আচ্ছা তার 15টাতে নামিয়ে এনেছে, 12টাতে নামিয়ে এনেছে। আমরা কিভাবে করতে পারবো সেটা এখনও আমি বলতে পারবো না, কিন্তু আমরা একটা চেষ্টা করব এটাকে একটা সিগনিফিকেন্টলি কমিয়ে চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাগুলোকে খুব মানে ডিউ ডিলিজেন্স ওয়েতে করা হয়েছিল, মার্জার এন্ড অ্যাকুইজিশন যেটা এফোর্ট নেওয়া হয়েছিল, সেটা আমি বলবো কেউ বলে সেটি চাপিয়ে দেওয়ার মতো ভাবে সেটা সঠিক ছিল না। রাইট। তো যাই হোক, আমরা চেষ্টা করব এটাকে ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেইভাবে কিভাবে এগুলোকে মার্জার অ্যাকুইজিশন করা যায়, লিকুইডেশনও করতে হবে 2-1টা ব্যাংকে, যেগুলো হয়তো থাকার মতো অবস্থায় আর নাই, সেগুলো আমাদের পর্যালোচনার মধ্যে আসবে, এবং আমরা সময়ের সাথে আস্তে আস্তে এগুলোকে করবো বলে আমরা আশা করি। একটা বড় অঙ্কের টাকা যেটি ব্যাংকের বাইরে আছে বলি, যেটি আমরা মানি আউটসাইড ব্যাংক, এবং এটি 2021 সালে ছিল 1,80,000 কোটি টাকা, কিন্তু বর্তমানে প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো। এখন এই যে এত বড় অ্যামাউন্টের একটা টাকা বাইরে রেখে, মানে এটাকে যদি আপনার ব্যাংকের ভেতরে আনা যায়, সেক্ষেত্রে তো এই বিদ্যমান যে পরিস্থিতি তার একটা ইতিবাচক পরিবর্তন হতেই পারে। এই বিষয়ে আপনার বক্তব্য? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কারণ আমাদের যে ডিপোজিট গ্রোথ হচ্ছে সেটা অনেক কম হচ্ছে আগের চাইতে, এবং তার অন্যতম কারণ হচ্ছে যে টাকাটা ব্যাংকিং খাতে আসছে না, টাকাটা মানুষের পকেটে বা বালিশের তলে ইত্যাদি জায়গায় থেকে যাচ্ছে বা বাজারে ঘোরাফেরা করছে। আমরা যখন মানে 1 মাস আগের কথা, আমি যখন প্রথমে বাংলাদেশ ব্যাংকে গেলাম, সংকটটা আরও একটু ঘনীভূত ছিল। তখন প্রায় 3,25,000 বা 3,30,000 কোটি টাকার মতো আউটসাইড ব্যাংক ছিল। এটা প্রায় 30,000 কোটি টাকার মতো কমেছে। ইটস এ পজিটিভ সাইন। আমরা আশা করব যে এটা আরও অনেক কমে আসবে, আরও অন্ততপক্ষে আরও 30-40,000 কোটি টাকা কমলে আমরা একটা স্বাভাবিক পর্যায়ে, ঐতিহাসিক বাংলাদেশে যে পর্যায়টা ছিল সেটা কাছাকাছি আমরা চলে আসব। তো দেখা যাক, এখানে আস্থার ব্যাপার এটা। আবার আরেকটা জিনিসও আছে, ব্যাংকিং খাতে এখন ভালো রিটার্ন দিচ্ছে। 13-14% ডিপোজিটের মানে সেভিংস অ্যাকাউন্ট বা টার্ম ডিপোজিটে 13-14%, 13%, 12% করে দেওয়া হচ্ছে ব্যাংকগুলোতে। তো মানুষ ন্যাচারালি মানে তারা ইনসেন্টিভাইজড হবে তাদের টাকাটা ব্যাংকে রাখতে, বাইরে রাখলে তো সেটা পাচ্ছেন না তারা। তো আমি মনে করি যে এটা কমে আসতে বাধ্য, কমে আসবে, এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের উপর মানুষের যে আস্থাটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আরও দ্রুত আমরা এই 30-40,000 কোটি টাকা ব্যাংকিং খাতে নিয়ে আসতে পারব। জি স্যার, আপনি যেটি বলছিলেন যে এখন ভালো রিটার্ন পাচ্ছে গ্রাহকরা, এই কথাটি যখনই আসে তখনই স্প্রেডের ব্যাপারটি চলে আসে। স্প্রেডে তো আমরা দীর্ঘদিন একটা 9-6-এর বৃত্তে আবদ্ধ ছিলাম, খুব মুখরোচক জনপ্রিয় বিষয় ছিল। এখন আপনার কাছে কি মনে হয় যে বর্তমান বাস্তবতায় এই 2-3% বা 4% স্প্রেডে কতটা, কারণ ব্যাংকগুলোকে তো ব্যাড লোনের কথাও চিন্তা করতে হয়, প্রভিশনের কথা চিন্তা করতে হয়, অপারেটিং কস্টের কথা চিন্তা করতে, এই সব কিছু চিন্তা করার পরে হয়তো তাকে সেই বিষয়টা আসে। সেই জায়গাতে বক্তব্য কী? কারণ আমি কথাগুলো বলছি এ কারণে, ব্যাংক লাভবান হলে তো আপনি ভালো জানবেন, বলেন সবসময়, আপনার কাছ থেকেই সেটি জানা আমাদের, ব্যাংক লাভবান হলে দেশ লাভবান হবে। কারণ ব্যাংকে 37.5% ট্যাক্স দেয় যখন সে লাভবান হয় অপারেটিং কস্ট প্রফিটের উপরে। সেই ক্ষেত্রে ওই অপরচুনিটিটা ক্রিয়েট করার জন্য কি মানে স্প্রেডের ব্যাপারটা নিয়ে কি ভাববার সুযোগ আছে কিনা? দেখুন, স্প্রেড বাংলাদেশে ঐতিহাসিকভাবেই একটু বেশি। আচ্ছা। এবং বেশি হওয়ার কারণও আছে। একটা অন্যতম কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের এনপিএল রেশিওটা বেশি, এবং এটাকে কাভার করতে হয়। সাথে আমাদের বিজনেস কস্টটাও কিন্তু বেশি। বাংলাদেশে ব্যাংকের বিজনেস কস্টটাও কম নয় একেবারে। সাথে হচ্ছে যে আমাকে যেটা দেখতে হবে যে পৃথিবীর অন্য দেশে যদি আমি তাকাই, সৌদি আরবে যদি ধরি, সেখানে এনপিএল হচ্ছে 1.4%-এর মতো, আর আমাদের হচ্ছে 12%। তাহলে চিন্তা করেন এখানে কতখানি আমরা স্প্রেড খাইয়ে ফেলছি আমরা এখানে। 12% ভার্সাস 1.4%। আমি যদি হংকং দেখি 1% তাদের এনপিএল। আচ্ছা, তা এটা তো ইন্ডিকেটিভ তারা আমাদের ইনএফিসিয়েন্সিটা কতখানি এবং কত বড় আকারে এটা আমাদেরকে বড়োয়ারদেরকে হিট করছে। আমি একটা এক্সাম্পল দিই, আমার ছেলের কথাই বলি। সে একটা লোন দিচ্ছিল মর্টগেজ মার্কিন যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, ইন্টারেস্ট ছিল 30 বছরের মর্টগেজ, ইন্টারেস্ট 2.6%, 30 বছর ফিক্সড 2.6%। এর মধ্যে তাদের লোন লস আছে, এর মধ্যে তাদের স্প্রেড আছে, এর মধ্যে তাদের প্রফিট আছে, সব আছে। ওই 2.6 কস্ট অফ ফান্ড আছে 2.6%-এর মধ্যে। তা আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমরা কি এইখানে এইভাবে বিজনেস করতে পারবো কোনো দিন? অন্য দেশ তো পারছে, আমরা কেন পারি না? আমরা পারি না কারণ আমাদের ইনএফিসিয়েন্সি আছে, আমরা পারি না কারণ আমাদের সিস্টেমিক প্রবলেম আছে, লোন রিকভারির প্রবলেম আছে, লোন কমপ্লায়েন্সের, যারা লোন নেয় তাদের যে কমপ্লায়েন্সের ইস্যুটা, সেটাও প্রশ্ন আছে সেখানে। এইসব কারণেই কিন্তু আমাদের স্প্রেডটা বেশি, আমাদের লেন্ডিং রেটটা বেশি হয়। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে গুড গভর্নেন্স, আমাদেরকে চেষ্টা করতে হবে এই কালচার অফ ইমপিউরিটি, যেটার মাধ্যমে আমরা লোন নিয়ে লোন না শোধ করার একটা প্রবণতা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেখানে যথাযথ শাস্তির ব্যবস্থা যদি থাকে, তাদেরকে যদি সামাজিকভাবে মর্যাদা শূন্য করা হয়, রাজনৈতিকভাবে মর্যাদা শূন্য সত্যিকারের অর্থে করা হয়, তাহলে আমরা হয়তো সেখানে ফেরত যেতে পারবো।
একটি বিষয়ে কি আপনার কাছে মনে হয় কি না যে জেনারেলি বলা হয়ে থাকে যে একটা ইকোনমিকে কন্ট্রোল করার জন্য 3টি রেট, ডিপোজিট রেট, ফরেন এক্সচেঞ্জ রেট এবং ইকুইটি রেট, এই রেটগুলোতে যদি একটা স্টেবল অবস্থা থাকে, মানে এগুলো কন্ট্রোল করে ফুল ইকোনমিকে, সেটি জায়গায় এখনকার বিদ্যমান অবস্থা কেমন আপনার কাছে মনে হয়? দেখুন, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, আমরা অতীতের যে পলিসিটা ছিল সেটা সঠিক পলিসি ছিল না। ফিক্স করে রাখা কোনো সলিউশন হতে পারে না। দীর্ঘদিনভাবে আমরা এটাকে স্থিতি অবস্থায় রেখেছিলাম, যে কারণে আজকে বিশাল একটা ধাক্কা খেয়েছি আমরা। যাই হোক, পরবর্তীতে এই মে মাস থেকে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আন্তর্জাতিক চাপে আমাদের বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে, যেটাকে বাজার ভিত্তিক করা হবে, ইন্টারেস্ট রেটটাও বাজার ভিত্তিক করা হবে। দুটো কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট রেট যথেষ্ট বেড়েছে বাংলাদেশে এবং টাকা অনেক অ্যাট্রাকটিভ হয়েছে অ্যাজ এন অ্যাসেট। আমাকে চিন্তা করতে হবে টাকা ভার্সাস ডলার কোনটা অ্যাট্রাকটিভ বেশি। রাইট। যদি টাকাকে আমি অ্যাট্রাকটিভ বেশি করতে পারি তাহলে ডলার আমি কিনবো না। এখন যে অবস্থাটা হচ্ছে, একটা স্থিতি অবস্থায় চলে এসছে। 120 টাকায় আমি মনে করি যে এখানে আমরা এক্সচেঞ্জ রেটটাকে ধরে রাখতে পারবো। আচ্ছা। এবং এখানে টাকা ইজ ভেরি অ্যাট্রাকটিভ, 14% 12% ইন্টারেস্ট পাচ্ছে। ডলারে রাখলে 5%-এর বেশি পাওয়া যাবে না। তো ন্যাচারালি এখানে অনেক বিশাল একটা পার্থক্য থাকে। এটা একটা ইনসেন্টিভ যে আমি টাকা অ্যাজ অ্যান অ্যাসেট ক্লাস আমি এটাকে ধরে রাখবো। তো এই জিনিসটা আমরা করতে পেরেছি বলেই টাকাটাকে আমরা স্টেবল করতে পেরেছি এগেনস্ট ডলার। এক্ষেত্রে আমি আশা করি যেটা এখানে আগামীতে থাকবে। তার মানে এনে যে পার্মানেন্টলি থাকবে সেটা আমরা বলবো না। বাজারের অবস্থা বুঝে এটা আস্তে আস্তে হয়তো ডেপ্রিশিয়েট করতেই পারে। যদি আমাদের ইনফ্লেশন আমাদের ট্রেডিং পার্টনারদের চাইতে বেশি থাকে, অবশ্যই এটা কমবে। কাজে কিন্তু স্টেবল রাখার জন্য আমাকে অবশ্যই ইনফ্লেশনের উপর কাজ করতে হবে। ইনফ্লেশনকে আমরা কমিয়ে আনার জন্য টাইটনিং করছি। কোথায় টাইটনিং করছি? আমরা মনিটারি টাইটনিং করেছি। আমরা পলিসি রেট যেটা সরকার বাড়াচ্ছিল না, এটা 8.5 ছিল, সেটাকে গত মাসে 9%-এ নিয়েছি। আগামী সপ্তাহে এটা 9.5% হবে। পরবর্তী মাসে এটা 10% হবে। এবং আমি আশা করি তখন দেখব যে ইনফ্লেশন এর মধ্যে এই 3 মাসের মধ্যে কমে কিনা, কতখানি কমে, এটাকে আমরা মেজার করব। যদি প্রয়োজন হয় আরও বাড়াবো, আর যদি প্রয়োজন না হয় উইল পজ, থেমে যাব এখানে। ইনফ্লেশন যদি আমার হিসাবে এন্ড অফ জুন যে টার্গেট করা আছে 7%, সেখানে অবশ্যই আসবে। আমি আশাবাদী, ভয়ানকভাবে আশাবাদী আসবে। হয়তো তার পরবর্তীতে এটা আমরা 4-5-এ নিয়ে আসতে পারবো। আমরা যদি এটাকে 4-5-এ নিয়ে আসতে পারি, ইন্টারেস্ট রেট তখন অবশ্যই নিচের দিকে নেমে যাবে এবং মানুষ একটা স্বস্তির অবস্থায় চলে আসবে, বিনিয়োগকারীরাও স্বস্তির অবস্থায় চলে আসবে। মানে শেয়ার বাজারের কথা এবং আমাদের পুরো ইকোনমিক যে স্টেবিলিটি, আমি শেয়ার বাজারের ব্যাপারে নিয়ে আরও বিস্তারিত একটু আলাপ করব। কারণ অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা সাধারণ বিনিয়োগকারী তারা যে কোনো ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সামনেও নানা রকম বিক্ষোভ, নানা রকম, মানে এটাও একটা বিরাট ইস্যু, কখন সিআরআর বাড়ছে, কখন এসআরআর, মানে এসএলআর, এগুলো নিয়ে একটা বিরাট আলোচনা বিনিয়োগকারীদের ভেতর। আসলে সেই দায় বাংলাদেশ ব্যাংকের কতটা থাকে সেগুলো নিয়েও আপনি একটু বিস্তারিত বলবেন। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল নিলয় এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম শেয়ার মার্কেটের বিষয়ে, বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গায় কতটা ভূমিকা থাকে বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে, বিশেষ করে মার্জিন লোনের ব্যাপারেও বলা হয়ে থাকে। সব কিছু মিলিয়ে আপনার আমি খুব প্রিন্সিপাল পজিশন, শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়, পরিষ্কারভাবে বলছি। ফাইন, আমরা সিআরআর চেঞ্জ করব, এসএলআর চেঞ্জ করব বা ইন্টারেস্ট রেট বাড়াবো, সেটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতিকে আমাদের কমানোর জন্য, মূল্যস্ফীতিকে যেটাকে আমরা বলি প্রাইস স্টেবিলিটি বা মূল্যের স্তরটাকে স্টেবল রাখার জন্য আমরা চেষ্টা করব। শেয়ার মার্কেট উঠানামা করবে কি করবে সেটা তার আপন গতিতে চলবে, সেখানে আমি ইন্টারফেয়ার করব না। ওখানে ইনজেকশনও করব না, বিনিয়োগও করতে বলবো না ব্যাংকগুলোকে যে বিনিয়োগ করো। নো, ব্যাংক যদি কেউ বিনিয়োগ করতে চায় একটা সীমার মধ্যে রেখে করতে পারবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো শেয়ার মার্কেটে বিনিয়োগ করা ব্যাংকের দায়িত্ব নয়, এটার দায়িত্ব হচ্ছে জনগণের। এটা দায়িত্ব হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলোর মাধ্যমে জনগণ ইনভেস্ট করবে।
এখানে আমরা ডিকটেটেড ওয়েতে যেটা করা হয়েছে অতীতে সেটা ভুল। আমরা মনে করি যে শেয়ার মার্কেটের প্রাইস ফিক্সেশন, ফ্লোর প্রাইস ইত্যাদি এটা কখনোই করা উচিত ছিল না, করা হয়েছে, সবগুলো তুলে ফেলা উচিত, এটা এখানে থাকা উচিত নয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পলিসি খুব সিম্পল, আমাদের সামনে আন্দোলন করে কোনো দরকার নেই। আমরা যেটা করার দরকার হবে অর্থনীতিকে সচল রাখার জন্য, আমাদের ম্যাক্রো স্টেবিলিটি রাখার জন্য, সেটা আমরা করবই। সেটার কারণে শেয়ার মার্কেট যদি ক্ষতিগ্রস্তও হয় আমরা কিন্তু সেখানে নজর দেব না। আমাদের লক্ষ্য হবে মূল্যস্ফীতি কমিয়ে আনা, এক্সচেঞ্জ রেট স্টেবল রাখা, মানুষকে স্বস্তিতে রাখা। শেয়ার মার্কেট অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পলিসিকে আমলে নেবে। আজকে দেখুন ফেডারেল রিজার্ভ দাম ইন্টারেস্ট রেট কমিয়েছে, আমেরিকার শেয়ার প্রাইস অল টাইম হাই রেকর্ড। কেন? ডলারের দাম কমে যাচ্ছে এবং মানুষ ইন্টারেস্ট রেটটা কম দিতে হবে, মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসবে, এইসব কারণে স্টক মার্কেট বেড়েছে। আবার যখন এটা বাড়াবে তখন এক্ষেত্রে হয়তো একটু কমবে। কিন্তু ফেডারেল রিজার্ভ কি স্টক মার্কেটের দিকে তাকিয়ে নীতি নির্ধারণ করে? অ্যাবসলিউটলি না। তারা নীতি নির্ধারণ করে তাদের মূল্যস্ফীতির টার্গেটটা কোথায়, আনএমপ্লয়মেন্টটা কোথায়, এগুলোকে দেখে তারা ঠিক। আমরাও সেটাই করব। আমরা স্টক মার্কেটের উঠানামা এটা আমার বিষয় নয়, এটা বাজারের বিষয়, স্টক মার্কেটের বিষয়। এবং বিসাক যদি এখানে কোনো ম্যানিপুলেশন হয়ে থাকে সেটা দেখার দায়িত্ব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তারা করবেন, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়। এবং আমি কোনো ব্যাংকেই বলবো না যে আপনারা এখানে বিনিয়োগ করেন বা করবেন না, এটাও ব্যাংকের দায়িত্ব, কিন্তু সীমার মধ্যে রেখে বিনিয়োগ করতে হবে। মানে ব্যাংকের মূল দায়িত্ব কিন্তু শেয়ার মার্কেট নয়, মূল দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগের জন্য টাকার যোগান দেওয়া, সেইটা করতে হবে তাদেরকে। জি, আরেকটি বিষয়ে যেটি বহুল আলোচিত বিষয় বলা যায় সেটি হচ্ছে পাচারকৃত অর্থ। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, মানে টাকার অঙ্কটিও সেইভাবে বলা যাচ্ছে না, ডলারে সেটি কনভার্ট করে বলা হচ্ছে যে 150 বিলিয়ন ডলার। তো এর অঙ্ক কত? কারণ 1 বিলিয়ন ডলারই 10,000 কোটি টাকা। তো আমি জানি না, অঙ্কর ব্যাপারে হয়তো এই সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ফেরত আনার ব্যাপারে। সবাই বলছে কিছুটা বাইরে যেগুলো আছে সেগুলো ফেরত আনার প্রক্রিয়াটি বেশ জটিল, আবার দেশের ভেতরে যদি তাদের সম্পদ থাকে সেটি লিকুইডেট করে সম্ভব কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনি বলুন। দেখুন, দুটো তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগে কোনোদিন করি নাই। নিউ নিউ টেরিটরি, যেখানে আমাদেরকে যেতে হচ্ছে, ফোর্স টু। ব্যাংকগুলো থেকে প্রচুর অর্থ নিয়ে নেওয়া হয়েছে, বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। এখন তাদের কিছু সম্পত্তি দেশেও আছে, বাট বেশিরভাগই হয়তো বাইরে আছে। তা আমরা তো অবশ্যই চেষ্টা করবো দেশীয় যেটা আছে সেটাও উদ্ধার করার জন্য, এবং সেটা যাতে হস্তান্তর না হয় সেটা দেখা। এবং কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো চালু প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি বা জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি, এই ধরনের জিনিস, সেগুলো কিন্তু চালু রাখতে হবে। সেটার তো ভ্যালু আমরা লস্ট হয়ে যাক সেটা তো আমরা চাই না, সেখানে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হোক সেটাও আমরা চাই না। কাজে আমাদেরকে একদিকে অ্যাসেট উদ্ধার করতে হবে, আরেকদিকে অ্যাসেটটাকে ম্যানেজ করতে হবে। আমরা কিন্তু কোনোদিন অ্যাসেট উদ্ধারও করতে পারি নাই, ম্যানেজও করতে পারি নাই। দেখুন, আপনি যতগুলো ক্রাইসিস হয়েছে, সোনালী ব্যাংকের হলমার্কের কথাই বলি, ডেস্টিনির কথাই বলি, যুবকের কথাই বলি, কেউ একটা পয়সা ফেরত পেয়েছে? আমার জানা নাই এখন পর্যন্ত। এইটা যেন না হয়, আমরা যেন কিছু হলেও যেটুকুই হোক উদ্ধার করে ব্যাংকগুলোর কাছে আবার ডিপোজিট করতে পারি, সেটা আমাদের লক্ষ্য হবে। তো আমরা চেষ্টা করব এবং সিস্টেমেটিক্যালি আগানোর চেষ্টা করব। ইটস এ নতুন জায়গা, নতুন টেরিটরি, আমাদেরও অনভিজ্ঞতা আছে, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা অভিজ্ঞ লোকদেরকে নিয়ে আসবো ইন্টারন্যাশনালি, তারা আমাদেরকে হয়তো গাইড করবেন, তাদের সহায়তা নিয়ে। আমাদের অন্যান্য দেশে তো এই অভিজ্ঞতা আছে, নাইজেরিয়া, মালয়েশিয়া বা অন্যান্য দেশের অভিজ্ঞতা আছে, তাদেরকেও আমরা যোগাযোগ করছি, শ্রীলঙ্কাতেও আমরা যোগাযোগ করছি, তাদেরকে কিছু এক্সপার্ট নিয়ে আসবো। ইন্টারন্যাশনালি যারা সহায়তা দিয়েছেন, নাইজেরিয়াকে দিয়েছে বা ইন্দোনেশিয়াকে দিয়েছে, অন্যান্য দেশকে দিয়েছে, মালয়েশিয়াকে দিয়েছে 1MD টাকা উদ্ধারে, আমরা তাদের সাথে বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ করছি, আমরা দেশগুলোর সাথে যোগাযোগ করছি। দেখা যাক, আমাদের চেষ্টার অভাব হবে না, ফল কি হবে সেটা সময় বলবে। মানে কত সময় লাগার ব্যাপারটি কি কোনো মানে নির্ধারিত সময় বলার সুযোগ আছে? কিছু সময় লাগে, অন্তত 3-4-5 বছর লেগে যেতে পারে। অন্যান্য দেশে তাই লেগেছে, 4-5 বছর লেগেছে। আর আমরা আসবো সে বিষয়ে।
আমার মনে হয় একটা বিরতি নিয়ে এসে আমরা আবারও আলোচনায় ফিরে আসি। প্রিয় দর্শক, নিটল নিলয় এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, বেশ কিছু বিষয় আমরা এর মধ্যে আলাপ করেছি। এনপিএল একটি বড় দুর্ভাবনার বিষয় এবং এর তথ্যগত বিষয় নিয়েও নানা রকম কথা রয়েছে। অফিসিয়ালি বলা হচ্ছে 2 লাখ কোটি টাকা, এই ধারণা করা হচ্ছে, অর্থনীতিবিদ বিশ্লেষক যারা বলছেন 5 লাখ কোটি টাকা। অ্যামাউন্ট যাই হোক, বিষয়টা তো রিকভার করার নিঃসন্দেহে অবকাশ রয়েছে এবং সেটিও আবশ্যকতা। সেই জায়গায় বক্তব্য শুনব, কী ইনিশিয়েটিভ নিচ্ছেন? দেখুন, এনপিএল এটা একটা কালচারে পরিণত হয়েছে আমাদের দেশে, আনফর্চুনেটলি, দুঃখের বিষয়। এবং বড় বড় প্রভাবশালী ফ্যামিলি, প্রভাবশালী বিজনেস হাউস, তারাও এটাকে নির্দ্বিধায় এটাকে ব্যবহার করছে, এই প্রক্রিয়াটাকে। এবং এটার মাধ্যমে তারা কি করছে, তারা মোটামুটিভাবে বলা যায় বিনা সুদে বা অল্প সুদে তারা টাকাকে, বিশাল পরিমাণ টাকা দীর্ঘ সময়ের জন্য তারা ব্যবহার করছে, যেটার থেকে অন্যরা বঞ্চিত হচ্ছে। তো আমাদের যেটা চেষ্টা হবে, এটাকে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করা। এখানে আমাদের আর্থিক ঋণ আদালত যেগুলো আছে সেগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা চেষ্টা করব আইন মন্ত্রণালয়ের সাথে বসে, অ্যাটর্নি জেনারেল সাহেবের সাথে বসে তাদের সহায়তা নিয়ে এই কোর্টগুলোকে পুনরুজ্জীবিত করা, শক্তিশালী করা, নাম্বার অফ বেঞ্চ বাড়িয়ে দেওয়া এবং দ্রুত এগুলোর নিষ্পত্তি করা। এবং যারা এখানে কোর্টগুলো জাজ সাহেব আছেন তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থাও করতে হবে, কারণ অর্থনৈতিক মামলা আর খুন বা ফৌজদারি মামলা দুটো ভিন্ন ধরনের জিনিস। এবং অর্থনৈতিক মামলার যে নীতি নির্ধারণ, এগুলোর বিষয়ে তাদেরকে সচেতন করা, তাদেরকে জানানো, এটা আমাদের দায়িত্ব। তো এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে এখানে একটা স্পিডি রিকভারি প্রসেস চলে আসবে, যেটা ছোট, মাঝারি, বড় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা যেটা আগে আলাপ করেছি, যে আমরা টাস্ক ফোর্স করে আইডেন্টিফাই করব এবং লোকাল যে অ্যাসেটগুলো আছে সেগুলোকে আমরা এই অর্থ ঋণ আদালতে নিয়ে আসবো এবং তাদের মাধ্যমেই ডিসপোজাল করে আমরা এটাকে ব্যাংকগুলোই, আমরা তো ব্যাংকরাই তাদের এই টাকাটাকে উদ্ধার করবে। প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের যার পক্ষ হয়ে তাদের মামলা করতে হবে, তাই তো তাদের সম্পদ। বাংলাদেশ ব্যাংক এখানে একটা ফ্যাসিলিটেটরের রোল প্লে করবে। বাংলাদেশ ব্যাংক তো টাকা নেবে না, সরকার তো টাকা নিচ্ছে না, এটা জনগণের টাকা, ডিপোজিটরদের টাকা ব্যাংকেই ফেরত যাবে। এবং ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংকের যে বোর্ড আছেন, ব্যাংকের ম্যানেজমেন্ট আছেন, তাদেরকেই উদ্যোগ নিয়ে আইনগতভাবে এটাকে উদ্ধারের চেষ্টা করতে হবে। বাংলাদেশ ব্যাংক এবং সরকার সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। জি, এখন বিষয় হচ্ছে যে কথাটি বলা হয়ে থাকে যে রিফর্মের কথা যখন আসে, তখন তো সেটা পলিসিগত একটা রিফর্ম আছে, অপারেশনাল লেভেলের রিফর্ম আছে, এবং মানে আমি যদি বলি বাংলাদেশ ব্যাংক ইটসেলফ, তাদের এখানেও একটা রিফর্মের জরুরি আছে। আই ডোন্ট নো হোয়েদার ইউ উইল এগ্রি অর নট, এটা আছে। এই জায়গাতে রিফর্মগুলো কিভাবে করবেন বলে মনে করেন? অলরেডি আমার মনে হয় কিছু কিছু রিফর্ম হয়তো শুরু হয়েছে বা ইনিশিয়েটিভ, তারপরও বিস্তারিত যদি বলেন। দেখুন, আমরা অলরেডি ঘোষণা করেছি আমরা 3টে টাস্ক ফোর্স করতে যাচ্ছি। একটা টাস্ক ফোর্স হচ্ছে এই যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর অ্যাসেট রিকভারি, ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট, ব্যাংকগুলোকে শক্তিশালীকরণ ইত্যাদি, সেটা তো চলছে এবং আরও গতিশীল হবে আগামী কয়েক মাসের মধ্যেই। দ্বিতীয় টাস্ক ফোর্সটা হচ্ছে অ্যাসেট রিকভারি এবং দেশে এবং আন্তর্জাতিকভাবে, সেটা আরেকটা টাস্ক ফোর্সের ব্যাপার। আর সাথে যেটা আমরা ফোকাস করছি, বলছি যে বাংলাদেশ ব্যাংকের শক্তিশালীকরণ বা স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক টাস্ক ফোর্স, এটা আমাদের করতেই হবে। এটা করতে হবে দুটোভাবে, কারণে একটা হচ্ছে যে ব্যাংকগুলোর যে অবস্থাটা হয়েছে, এটা কি বাংলাদেশ ব্যাংক জানতো না? এটা কি বাংলাদেশ ব্যাংক বুঝে নাই? অবশ্যই জানতো, অবশ্যই বুঝতে, কিন্তু হয়েছে সেটা যেন না হয়। তাহলে কি করতে হবে? একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ভিতরের ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম করতে হবে। প্রত্যেকটা ব্যাংকের তথ্যগুলো আমাদেরকে, যেটাকে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি অটোমেশন, ডেটাগুলো প্রত্যেক দিন ডেইলি আমাদের এখানে চলে আসবে, ব্যাংকিং কার্যক্রমের ডেটাগুলো। সেগুলোকে আমাদের টিম অন দ্য স্পট, অফ সাইট ইন্সপেকশনের মাধ্যমে সেটাকে করতে পারবে। কোনো ইরেগুলারিটিস হলে সাথে সাথে
এক্সপ্লেনেশন তলব করতে পারবে যে এটা কেন হলো দেখো। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা শক্তিশালী করব। ইন্সপেকশন অডিটের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য তাদের ট্রেনিং, তাদেরকে এটা করব আমরা। তারপরেও যেটা বলবো, বাংলাদেশ ব্যাংকের উপর যে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয় সেইটা যেন না হয়। এখন সেটা নাই, কিন্তু আগামীতে আবার এটা তো হতে পারে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের অটোনমি ইস্যুটাকে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসাবে চিহ্নিত করব আমরা, এবং সরকারকে আমরা অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমাদের টাস্ক ফোর্সের পক্ষ থেকে, যে এই যেটা অটোনমি আমাদের ইনশিওর করার জন্য দায়বদ্ধতা পার্লামেন্টের কাছে হবে, সরকারের কাছে নয়। এবং এখানে একটা ফায়ারওয়াল তৈরি করতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন চাইলেও বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারক, আমাদের যে বোর্ড আছে, আমাদের যে মনিটারি পলিসি কমিটি আছে, আমাদের যে দৈনন্দিন কার্যকলাপ, সেখানে যেন হস্তক্ষেপ করতে না পারে, সেই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে। এবং যারাই এখানে উচ্চ পর্যায়ে আছেন তাদেরকে অপসারণ ক্ষমতাটাও পার্লামেন্টের হাতে হতে হবে। তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে, ইনকম্পিটেন্সির অভিযোগ আসে, সেটা পার্লামেন্টের তদন্ত করে সেখানে এটা সুরাহা করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের বদলতে তাকে চাকরিচ্যুত করা হলো, এটা যেন না হয়। এটা হলে পরে তখন ওই চাপ তখন আর নিতে পারে না, তখন কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয় না। কাজে এটাও একটা বৈশিষ্ট্য হবে। তো আমরা বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন, একটা মডার্ন সেন্ট্রাল ব্যাংকের কি ফাংশন, সেইটাকে ফোকাস করে আমরা আগাবো। অনেক কাজ আমরা করি যেটা আমাদের করার দরকার নেই। আমি এক্সাম্পল হিসেবে বলি, যেমন এমডি সাহেবদের ছুটি, সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অ্যাপ্রুভ করতে হতো। আমি এটা আসার পরের দিনই বন্ধ করে দিয়েছি। প্রথম যখন একটা আসলো আমি বললাম এটা আমার কাছে কেন, তাদের বোর্ড আছে, বোর্ডের চেয়ারম্যান আছে, তারা ঠিক করবেন তাদের এমডি ছুটিতে যাবেন না রিটায়ারমেন্টে যাবেন, ইটস দেয়ার বিজনেস, এটা বাংলাদেশ ব্যাংকের বিষয় নয়। তাদের স্যালারি স্ট্রাকচার কী হবে কি না হবে এটা আমার বিষয় নয়। তাদের এমডিকে তারা 20 লক্ষ টাকা বেতন দিবেন না 10 লক্ষ টাকা বেতন দিবেন, এমডির কোয়ালিটি কোশ্চেন ইত্যাদি সব বিষয়কে তারাই ঠিক করবেন, এটা আমার বিষয় নয়। আমি এইসব আননেসেসারি রেগুলেটরি ওভার রিচ আমি চাই না। তাদের লোয়ার স্কেলে বেতনের ভাতা কি 30,000 টাকা হবে? এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনো ব্যাংকের একটা সুইপারের বেতনও সব মিলিয়ে 40,000 টাকা হয়ে যায়। কেন? বাংলাদেশে কোন সেক্টরে আছে এটা? কোন সেক্টর? ওইখানে সুইপার, সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা সুইপার, এখানে পাচ্ছে 10,000 টাকা 12,000 টাকা, ওখানে হচ্ছে 40,000 টাকা। কেন? এই জায়গাগুলো হয়েছে কারণ বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়ে করেছে এটা। এই জায়গাগুলো থেকে আমরা সরে আসবো। ইট উইল গো টু দ্য মানে বোর্ডের হাতে হবে। আমরা বোর্ডকে ক্ষমতায়ন করব, কিন্তু বোর্ডকে জবাবদিহিতামূলক করব, সেটা বাংলাদেশ ব্যাংকের হবে। বোর্ড উইল বি অ্যাকাউন্টেবল টু বাংলাদেশ ব্যাংক, কিন্তু বোর্ডের হাতে অনেক ক্ষমতা থাকবে। ক্ষমতাকে যেন তারা সুন্দরভাবে ব্যবহার করে, সঠিকভাবে ব্যবহার করে, সেটা দেখার দায়িত্ব আমাদের। আমরা রেগুলেটর, আমরা আননেসেসারি রেগুলেশনে যাব না। আরেকটি বিষয় বলা হয়ে থাকে খুবই আলোচিত, সেটিও এবং নজিরবিহীন রিজার্ভ কেলেঙ্কারির বিষয়। 2016 সালের 4 ফেব্রুয়ারি এরপরে যে 8 কোটি 10 লক্ষ ডলার খোয়া গেছে, চুরি হয়েছে, যেই বিশেষণে বিশেষায়িত করি, এর মধ্যে 1 কোটি 50 লাখ ডলার ফেরত এসেছে। এখনকার অবস্থা কি? আপনি দায়িত্ব নেওয়ার পরে বিষয়টি কি জানতে পেরেছেন কিনা, বা কিভাবে, কতটুকু অগ্রগতি? দেখুন, বিষয়টা আদালতের অধীনে আছে। এখন নিউ ইয়র্কে একটা মামলা হচ্ছে, আমরা সেটা নিয়ে কিছুটা আশাবাদী, আচ্ছা, যে এখানে হয়তো আমরা জিততে পারবো। ফিলিপিন্সেও একটা মামলা হচ্ছে, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে হয়তো রাজনৈতিক কারণে হয়তো আমরা নাও জিততে পারি, হয়তো তাদের দেশি কোম্পানিকে তারা প্রোটেকশন দেবে, কারণ একটা বড় আকারের একটা ফাইন হয়ে যেতে পারে তাদের উপর। কিন্তু আমরা আশাবাদী নিউ ইয়র্কটাকে নিয়ে। নিউ ইয়র্কের ব্যাপারে এখানে যদি আমরা জিততে পারি, এবং তাহলে কিন্তু আমরা ফিলিপিন্সের উপর একটা চাপ সৃষ্টি করতে পারবো, এবং তাদেরকে মানে এক্সাম্পলটা দেখিয়ে শুধু না হলে পরে তাদের ওই ব্যাংকের কার্যকলাপ আন্তর্জাতিকভাবে সীমিত হয়ে যাবে। ডলারে বিজনেস করতে হলে তো নিউ ইয়র্কের সাথেই বিজনেস করতে হবে। নিউ ইয়র্কের কোর্ট যদি একটা রায় দেয়, সেটাকে কিন্তু তারা ফেলতে পারবে না। তো আমরা ওইটাকে নিয়ে আশাবাদী। দেখা যাক, কিছুটা হলেও যদি উদ্ধার করা যায়, সেই দিকে আমরা কাজ করছি। এই বিষয়ে আমি বেশি কথা বলবো না, কারণ একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কিছু বললে সেটা আবার আমাদেরই প্রতিপক্ষরা আমাদেরকে এগেনস্টে ব্যবহার করতে পারে।
এই জন্য আমি একটি বিষয় আমরা হচ্ছে সেটি চাই না। আরেকটি বিষয় ইসলামী ব্যাংকের ব্যাপারে দীর্ঘদিন যে বিষয় আমরা শুনেছি, গণমাধ্যমে এসেছে এবং মোটামুটি সব কিছু এটা ওপেন সিক্রেট বলা যাচ্ছিল, সেই জায়গাতে তাদের যে দীর্ঘদিনের নেতিবাচক একটা অবস্থা, তার থেকে আপনি দায়িত্ব নেওয়ার পরে দেখা গেছে একটা পজিটিভ অবস্থা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে ম্যাজিকও বলার চেষ্টা করছে, কিন্তু কোন কোন ইনিশিয়েটিভের কারণে বা কিভাবে এই অবস্থা তৈরি হলো এবং এর ভবিষ্যৎটি কি দেখছেন? প্রথমত আমি বলবো যে ইসলামী ব্যাংক যারা ডিপোজিটার্স তারা কিন্তু খুব কমিটেড। তারা দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করেছেন, তাদের সম্পদ সেখানে রেখেছেন, আস্থার সাথে রেখেছেন। সেটা একটা বিশাল সম্পদ তাদের ইসলামী ব্যাংকের জন্য। 2 নম্বর হচ্ছে ইসলামী ব্যাংক এখনও সবচেয়ে বড় রেমিটেন্স সংগ্রহকারী। বাংলাদেশের যা রেমিটেন্স আছে তার 25% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। তো এখানে 5 থেকে 6 বিলিয়ন ডলার বিশাল একটা অঙ্ক তো বছরে তাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এই দুটো হচ্ছে ইসলামী ব্যাংকের আমানত। এটাকে তারা রক্ষা করতে হবে এবং এটাকে আরও উৎকর্ষিত করতে হবে। এবং আমি মনে করি যে আমি একটু অবাকই হয়েছি যে ইসলামী ব্যাংকের যে টার্ন অ্যারাউন্ডটা আমরা দেখলাম, এবং তারা মোটামুটিভাবে ক্যাশ ফ্লো নিউট্রাল করে ফেলেছে বা একটু পজিটিভে আছে। তো এইটা খুব দ্রুত হয়েছে এবং এই জন্য আমি সাধুবাদ দেবো কাদের? আমি সাধুবাদ দেবো ডিপোজিটরদের, যে তারা আমাদের এই নতুন যে বোর্ড হয়েছে এবং সরকারের উপর একটা আস্থা রেখে তারা এখানে তাদের টাকা নতুন করে বিনিয়োগ করছেন, নতুন করে তারা ডিপোজিট রাখছেন। এটা কিন্তু বিশাল একটা অর্জন আমি মনে করি, এবং এটার জন্য আমি ধন্যবাদ দেবো আমাদের ডিপোজিটরদেরকে, যে তারা তাদের আস্থাটা আবার এই ব্যাংকের উপর ফেরত নিয়ে এসছেন। আমরা যেটা চাই, এই আস্থাটাকে আমরা বিল্ড আপ করবো, আবার যেন 25 থেকে এটা 30% চলে যেতে পারে রেমিটেন্স কালেকশনের দিকে, আবার যেন ডিপোজিট গ্রোথটা দ্রুত বৃদ্ধি পেতে পারে। এবং সুশাসন যদি আমরা এখানে প্রতিষ্ঠা করতে, ইসলামী ব্যাংক কিন্তু একটা ভালো ব্যাংক ছিল, 1 নম্বর ব্যাংক ছিল আমাদের, এবং তারা কিন্তু অনেক ছোট ছোট লোন দিত, এই অটোরিকশা থেকে লোন দিত, এখানে লোন দিত, বিভিন্নভাবে তারা সামাজিক একটা পরিবর্তনের জন্য সহায়ক ভূমিকা রেখেছে। সেই জায়গাটা যেন ইসলামী ব্যাংক আবার ফেরত যায়। তো জার্নিটা সহজ হবে না, কিন্তু জার্নিটা তারা করতে পারবে এই বিশ্বাস আমার আছে। এবং এখানে এখনও অনেক সৎকর্মী আছে। হ্যাঁ, আমি জানি যে এখানে আবার অনেক রকমের ম্যানেজমেন্টে অনেক রকমের লোক নেওয়া হয়েছে, যেটা হয়তো কাম্য নয়, কিন্তু এখনও সেখানে অনেক সৎকর্মী আছেন যারা এই ট্রান্সফরমেশনাল পরিবর্তনগুলোকে আনতে একটা বিশাল ভূমিকা রাখতে পারবেন তাদের সততা এবং নিষ্ঠার মাধ্যমে। সেটাই আমরা চাই। আমরা আরেকটা কী চাই? আমরা চাই ইসলামী ব্যাংকের শেয়ারগুলো তো মালিকানা তো একটা গোষ্ঠীর হাতে ছিল, তারা তো চলে গেছেন। এই মালিকানাটা তো সরকারের কাছে এখন চলে আসবে, কারণ এই ডিপোজিটরের টাকাই তো তারা আত্মসাৎ করেছে, রাইট? তো এই মালিকানাটা আমরা আবার হ্যান্ড ওভার করে দেব, নতুন বিনিয়োগকারী আসবেন, সেটা যারাই হোক না কেন তারা ইসলামিক প্রিন্সিপালে বিজনেস করার জন্যই আসবেন। সেটা আমরা বিদেশিও আনার চেষ্টা করব, দেশীয় বিনিয়োগকারীদের আনতে চেষ্টা করব, যারা প্রতিষ্ঠিত, যারা কমিটেড টু দ্য ব্যাংক, কমিটেড টু দ্য ইসলামিক ব্যাংকিং প্রিন্সিপাল, এবং যাদের রেপুটেশন নিয়ে কোনো প্রশ্ন আসবে না, আমরা শুধু তাদের কাছেই এই শেয়ারগুলো হস্তান্তর করব। আমরা আশা করি, আমি অলরেডি এই ব্যাপারে আইএফসির সাথে কথা বলেছি, আমরা চাই আন্তর্জাতিক আইএফসি যদি এখানে ইনভেস্ট করে সেটা খুব ভালো হবে এবং গুড গভর্নেন্স এখানে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তারাই আবার বিদেশি বিনিয়োগ ছিল এখানে, দে হ্যাভ অলরেডি বিন টেস্টেড। হ্যাঁ, যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এখানে শেয়ার ছিল, রাইট, আর অন্যান্য ব্যাংকের শেয়ার ছিল, আমরা চেষ্টা করব তাদেরকে আবার ফেরত নিয়ে আসতে। তাদের মাধ্যমে আমরা আবার একটা নতুন কালচার ডেভেলপ করব ইসলামী ব্যাংকে, যেটা ইসলামী ব্যাংকে আবার 1 নম্বর ব্যাংক হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে। জি স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। সর্বশেষ গ্রাহকদের উদ্দেশ্যে বা আমানতকারীদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে ব্যাংকিং সেক্টর সম্পর্কে তাদের আস্থায় ধরে রাখার জন্য, ফিরিয়ে আনার জন্য যেই ম্যাট্রেস মানির কথা আমরা বলি, সেটি যাতে না থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য বা বক্তব্য শুনুন। এখন বাংলাদেশের আর্থিক খাত সার্বিকভাবে খুব একটা দুর্বল অবস্থার দিকে চলে গেছে। আমরা একটা মেজারমেন্ট করি M2/GDP, ব্রড মানি ওভার জিডিপি, একটা রেশিও, একটা গ্লোবালি প্র্যাকটিস, যে একটা খাত কতখানি বিস্তৃত, কতখানি গভীর,
এটা মেজার করার জন্য। বাংলাদেশে এটা 2015 সালে এটা ছিল 64% মতো, ভারতে বর্তমানে এটা 90% বেশি, চায়নাতে এটা 200% বেশি, এবং অন্যান্য দেশে সাধারণত 100% বেশি আছে। বাংলাদেশে এটা 64 থেকে কমে 54 নেমে এসছে। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে আমরা সিস্টেমটাকে অ্যাবিউজ করেছি, আমরা সিস্টেমটাকে ধ্বংস করে ফেলেছি। এখন আমাদের এই 54 থেকে আবার এটাকে 100-র দিকে নিয়ে যেতে হবে। চ্যালেঞ্জটা অনেক গভীর। এই জায়গাটাতে আমাদের আর্থিক খাতে সবগুলো অঙ্গ, স্টক মার্কেট, ব্যাংকিং খাত, বন্ড মার্কেট, ইন্স্যুরেন্স সেক্টর, সব জায়গাতে আমাদের কাজ করতে হবে। সম্মিলিতভাবে এই খাতটাকে দাঁড় করাতে হবে। এক পায়ের উপর কিন্তু একটা খাত দাঁড়াতে পারে না, শুধু ব্যাংকিং দিয়ে হবে না। সবগুলো পায়া, একটা চেয়ারের টেবিলের 4টে পায়া থাকে, আমাদের এখানে 4টে পায়া আছে। এই 4টে পায়াকে শক্তিশালী করতে হবে, তা না হলে একটা আর্থিক খাত সেটা দাঁড়াতে পারবে না। আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেগমেন্ট যাতে শক্তিশালী হয় এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা, রিয়াল ইকোনমি, সেখানে সাপোর্ট দিতে পারে। আমরা চেষ্টা করব ক্যাশলেস সোসাইটির দিকে নিয়ে যেতে। আমরা এখানে নগদকে আমরা চেষ্টা করব বিকাশের সমতুল্য একটা প্রতিষ্ঠানে পরিণত করতে। এখানে স্বচ্ছতা থাকবে, এখানে মালিকানা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এখানে রেগুলেশন নিয়ে প্রশ্ন উঠবে না। স্বচ্ছভাবে বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে এই প্রতিষ্ঠানকে আমরা 2 নম্বর বা 1 নম্বরে নিয়ে যেতে চেষ্টা করব। বিকাশের প্রতিদ্বন্দ্বী ধ্বংস করতে আমরা চাই না, এটাকে সুদৃঢ়ভাবে করতে চাই। তো ক্যাশলেস সোসাইটির দিকে আমরা নিয়ে যাব। আমরা চাইব এজেন্ট ব্যাংকিং যেন আরও গ্রামে ছড়িয়ে যায়। আমরা চাইব মাইক্রো ফাইন্যান্স যেন আরও সুসংহত হয় এবং জনসেবায় 25%-এর জায়গায় এটা যেন আরও কমিয়ে এনে আমরা 20 বা 15%-এ নামিয়ে আনতে পারি আগামীতে, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনের মাধ্যমে, কনসলিডেশনের মাধ্যমে। হয়তো এতগুলো মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন থাকবে না, দরকারও নেই, কিন্তু যদি 20টা প্রতিষ্ঠান থাকে সেগুলো যেন বড় বড় প্রতিষ্ঠান হয়, টেকনোলজিক্যালি স্ট্রং হয়, গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দিতে পারে। এখানে কম্পিটিশন হবে, আমাদের ব্যাংকিং সেক্টর থাকবে, আমাদের এই এজেন্ট ব্যাংকিং থাকবে, আমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এই যেটাকে আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থাকবে, এনবিএফআই থাকবে, এবং সাথে আমাদের এই মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থাকবে। পরবর্তীতে আমরা ওই ডিজিটাল ব্যাংকিংও নিয়ে আসব, এখন নয়, আর কিছুদিন পরে। সবগুলো প্রতিষ্ঠান একসাথে যখন কাজ করবে তখন বাংলাদেশ একটা সবল অর্থনীতির সাথে একটা সবল আর্থিক খাত নিয়ে এগিয়ে যেতে পারবে। সেটাই আমরা দেখতে চাই আগামীতে। অসংখ্য ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ। আপনি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন, কথা বললেন। এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।